এবারের একটা পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো আহ, প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এটিকে খুব আপনারা কিভাবে দেখেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, হুম। তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করবো, এই মুখবন্ধে। তা আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন। হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই 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 উদ্বোধয় হলো 21শে ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। তো এইসব ছাড়ে। জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো, আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর মিডিয়া ব্যারিস্টার শাহরিয়ার কবির স্পষ্ট স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আমি যেটি শুরু করব, যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অতিক্রম করছি, আমি এখান থেকে শুরু করতে চাই যে এই দিবসে একটা বিশেষ দিক হচ্ছে এই দিবসে আমরা বাংলা ভাষা নিয়েও একটু কথা বলি। এবারের একটা পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো আহ, প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এটিকে খুব আপনারা কিভাবে দেখেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, হুম। তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আপনি
আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করবো, এই মুখবন্ধে। তা আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন, হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই উদ্বোধন হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। তো এইসব ছাড়ে, জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো, আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে, কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর ব্যারিস্টার সাহেব খুবই স্পষ্ট। জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অন ইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে। এই বিষয়টি কেন, তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক, আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শরীফ কবির। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ। আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামের দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে, মানে আপনি দলের একজন সমর্থক বা দলের পক্ষে কাজ করা হিসেবে? বলতেছি প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা, এই জামাত ইসলাম মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এদ্রগান সাহেব এসব ফুল দেয়নি, দিছে কি সেটা কতখানির জন্য, সেটা ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিচ্ছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে।
সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটার জন্য কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই, ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি একটা চাই, ওটা বললাম সেটা তো যে কেউ, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ করে নাই, তাহলে সেটা তো কখনোই কারোরই কোনো করেনি। এটা সমস্যা নাই, নিয়ে তাহলে কেন সমর্থন এটা করবেন নিয়ে না? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্যই আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এটা এক্সপ্লেন করে উনি দিচ্ছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, 11 এটি কেন? মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না না, জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি। হ্যাঁ, একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না। এটা সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপরে আপনি শিখা ও নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতের আমির এটা জামাত কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, না, এটা কেউই এটার করে উদ্দেশ্য না। তো এটা না। এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে? আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকুন বলতে পারি, যদি এটা কি হয়, খালি রাষ্ট্রীয় আচার হয়, সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। হচ্ছে কি, আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এরদোগানের উদাহরণ দিলাম, আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সে দেশে যেও রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, যেখানে যান, স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে, তখন আপনি যে বলতে পারবেন না না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হচ্ছে, এবং সেই জন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো বোধের সুযোগ নাই। মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে, মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে যে আমাদের? এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিচ্ছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে সেটা বেদাত। ওই তো, মানে সেটা কেউই এতদিনও যায় না, শুরু থেকে আজ পর্যন্ত কখনো কখনো যায় না যায় না। শহীদ মিনার। না, কেউ ওখানে ওইভাবে যে, আবার আর একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যিনি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর হচ্ছে তাওয়াফ করে, আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে এই যে রবারের মোজাব পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যদি এখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না, এই বিষয়ে আমি বলার কেউ না, মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে চ্যারিটি বিগানস অ্যাট হোম, ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো, এই কুতর্ক থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখানো হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করে, আর অধ্যাপক গোলাম আজম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য আমরা কি চাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো, যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো উচিত। জি, এটাকে একটা কালচারের শিফট হিসেবে দেখবো। তাহলে ওই যে মানে কুতর্ক বিতর্ক আপনি বলছেন, ওই যে একটা তর্ক ছিল এটা মানে বিদআত নাকি এটা অন ইসলামিক, সেখান থেকে সরে এসেছে, মানুষের মনে আর কনফিউশন রাখার দরকার নাই, মানে সবাই আসলে নির্দ্বিধায়, যারা আসলে এটা নিয়ে একটু একটু ধরনের হেজিটেশনের মধ্যে থাকেন, তারা এখন নির্দ্বিধায় এটা করতেই পারে, করতেই পারে, সেটা তার একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির।
কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো রেল স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেঙে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতীয় আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান। তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যেসব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি করতে পারেননি? আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন না। আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি, এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতেছেন, মির্জা গালিবের, হ্যাঁ, হ্যাঁ, মির্জা গালিব যেটা বললেন। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবে বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। তো আপনার একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 না, নম্বর যতটাই না, আপনারা যাই বলুন না কেন না, সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেইনস্টে বয়ান তৈরি করুন, না, না, ভাঙার না, কি না, আছে? না, কেন 32? কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না। ঠিক 71 মানে, বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে? সেখানে সমূলে উৎপাটন করতে হবে। সেই জন্য 32 আর ডেইলি স্টারের মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিক ভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে আপনাকে, রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা? কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না, এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগত ভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। সো 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি এটা গত গত 17 বছরে গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত। এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32-কে সবাই গেছি। 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি। সবাই এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোন পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে? পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না। সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি। কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যে নিয়ে অলরেডি কন্যা, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি। এখানে আবার শেখ হাসিনাকে বলা যাবে না। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ, যেটা শেখ হাসিনা করছে। সেই জন্য কিন্তু আপনি নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি ভাঙা কারণ আপনি যদি বলেন মুক্তিযোদ্ধারা যদি আগে, এটা বলেন বোন, আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে সেটা যদি আইন, মানে আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন গণ অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন? হয় না। কিন্তু অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো, 71 অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিস্তম্ভ, অনেক কিছু ভাঙচুর হয়েছে। সেগুলো তো আমরা সব সমর্থন করিনি বোন।
আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওরটা বললাম, ইউনূস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি আচ্ছা, সেগুলো মব ছিল না, ছিল না? মব ছিল, বললামই তো আপনাকে, ডেলি আচ্ছা। স্টার এটা মব ছিল না না, অবশ্যই। ডেইলি স্টার না, আমি বলছি মুক্তিযুদ্ধের আওয়ামী বাংলাদেশের লীগের অগ্রদূত স্তম্ভ। এর ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস হবে। আবার একটা কি এখানে বলেন 32,000 শেখ মুজিবের এই যে ক্ষোভ, ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধু রিয়া করছিলেন না? আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন ইরাকের পতন হলো তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদের অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে না। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। আছে, সে- কিন্তু হ্যাঁ, ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। যেমন জি, আজকে আমি একটু জুলাই আবু আলম সনদ শহীদ যদি খানের বিএনপি ব্যাখ্যাও একটু, না করে, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও বিএনপি এরকম যদি শিকার জুলাই, হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদে যে টালবান, এই যে যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনক্লাবের শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব। এত সংখ্যায় একসাথে ঘটে নাই, মানে একের পর এক একের পর এক ঘটনা। কারণ তো আপনি আপনি একটা জিনিস দেখেন, গত 18 মাসে মানে ইউনূস সরকারের সময় কত ফেক নিউজ ইন্ডিয়াতে বেড়েছে, যেটা গত 15 বছরে বের হয়নি। যেমন এটা যেমন সত্য, আবার কিছু এই ফেক নিউজ করার জন্য কিছু বাস্তবতা তৈরি করতে হয়েছে। ওই জন্য আমি বলছি ডিপ স্টেটের কথা। যেমন আমি বললাম ভোটের দিন যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারকে প্রতিহত করতে সমস্ত জায়গায় যাওয়া হতো, তাহলে আজকে আমি আর ভাই যে আপনি সাথে আলোচনা করতেছি এটা হতো না, এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন, ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে, সেজন্য এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান করে। মানে কি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে অন্য জামাত কেউ ক্ষমতায় থাকতো বলছেন আপনি? আমার একদম, আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে আমাদের যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপিও থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো? তা জানি না, কিন্তু একটু বলতে পারে অন্য কেউ। মানে মানে সেদিন রাতের বেলা দ্যাটস হাউ ইটস হ্যাপেন। কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতেন, তাহলে আপনি মব বলতে একটা পক্ষ, আরেকটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, একটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো। কোন, মানে আসলে কোন রাতে? ভোটের রাতের কথা বলছেন? ভোটের রাতে যদি বের হতো ভোটের তাহলে? ইলেকশন রাতে, যখন ইলেকশন গণনা হচ্ছে, তখনই তো বলা হলো মানে 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, যারা আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমির জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট, যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে 73 সিভিয়ার সালে একটা আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম, আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছি, কত সিটে? 73 সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন, সেটা যদি কাইন্ডলি বলতেন। ভাই এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেন। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে 10-12 সিটের কথা আমি বললাম তো, খন্দকার মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য হ্যাঁ, ওখান থেকে হেলিকপ্টারে কতগুলো ঢাকায় আছে নিয়ে আমরা জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি সেই সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হাফিজ সাহেবের বাবা। তো এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে
এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন বলতে পারবো যে সেখানে ইঞ্জিনিয়ারিং করে আমার ফেলা এখানে হয়েছে। আমার But এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, আমার কাছে মনে হয়েছে ভাই 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ন্যাকেডলি করা হয়েছে এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হা ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে তাহলে হা ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে এই হা ভোটের পক্ষে বলতেছে সেটা না। এই যে আজকের যে কথাগুলো আসছে যে জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? এটা যদি এটা বলেন, পরে Yes, যেটা শারমিন, বললেন আপনি আপনি জানেন। এটা কি পরে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে মানে তাদের যে অবস্থান। তারা যে অবস্থান, না, রাজনৈতিক অবস্থান না। অবস্থান, যেমন আজকে অবস্থান না, আপনাদের আপনি তো রাজনৈতিক সামনে অবস্থান বললেন যে আমি শহীদ হা মিনারে যাবেন আনুষ্ঠানিক না, 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 ফুলের মালা দিতে, না। এটা তাদের অবস্থান। তারা বলছে যে আমরা হ্যাঁ ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। না, এটা না, তাদের এই একটা না ভোট রাজনৈতিক দিতে পারে এই অবস্থান। কথা কিন্তু কোথাও বলেনি ভাই। না এটা বলে নেই কিন্তু তো, আমরা হ্যাঁ ভোটও বলছে চারিয়া সাহেব, হ্যাঁ ভোটও বলছে তারেক সাহেব অনেক একবার পরে, একবার অনেক পরে, অনেক পরে, একবার একবার নর্থ বেঙ্গলে। আপনি হ্যাঁ। ডেট এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ, আপনি আছে। অনেক টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে যাই আমি না, অনেক করি না অথবা ভাই। করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। তো এটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগাল ফ্রেমওয়ার্কের মতো, বুঝছেন এই না? জায়গায় আমরা দুইজন এক। আমরা হ্যাঁ, এক তো লিগাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন সাইন করেছিল তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে যে আমি আগে ইলেকশনটা জিতে নেই, তারপরে আমি দেখবো যে লিগাল দেখাচ্ছি কি ফ্রেমওয়ার্কে হয়। কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো এইটা তো আপনি ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। আমরা এখন এখানে থাকি যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা so far 65 থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে। এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণও দিতে হবে এবং আপনাদের কিন্তু আইনের আশ্রয় নিতে হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এতে আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান আমি 1 মিনিট দেখা দিই। হাতে এই লেখা। আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই তো আপনারা বললাম প্রমাণ আপনাকে, করেন। এই জিনিসটা 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে এবং আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা। তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন আপনাকে একটা দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে। ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো ইয়া নেই। ঢাকা 7-এ একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। আমরা এই যে সেজন্য আমরা বলছি এই ম্যানিপুলেশনটা কে করলো ব্যারিস্টার শাহরিয়ার? আমি তো বললাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করলো। কে করলো? এই যে এই উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি, ডিপ স্টেট কাকে চাচ্ছে, কেন মেজরিটি দেওয়া। আমি আর একটা পরিষ্কার করে আপনার, আমার ধারণা এই বিএনপি ডিপ স্টেটে কে ডিপ স্টেট? এটা আরেকদিন আলোচনা, এটা আমার এখন উনি শিওর না ডিপ স্টেট কে। এতদিন তো ডিপ স্টেট বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে আসলে। বলেন আজকে বলে পারেন না, অসুবিধা কি? কালকে তো আদালতে বলবেনই। দাদা 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকম এবারেও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখেন। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি যে 60টা সিটের কথা বলা হচ্ছে তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই দিল ডিপ স্টেট, যারা জুলাই সনদ চাচ্ছে না কেন, ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি তারপর দেখা যাবে যে তারপর দেখাচ্ছি কি করা যায়। এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে, যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করব। হঠাৎ করে সকালবেলা যে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা যে বলতেছেন না তাল গাছটা আমার, আমি শপথ মানি না।
সো এই যে ডিপ স্টেটের কথাটা বলতে, ডিপ স্টেটটা জিনিসটাকে এটা নিয়ে আমার চেয়ে উনি সেক্রেটারি মানুষ, উনি বর্ণাঢ্য ওনার কেরিয়ার, উনি রাজনীতির সাথে জড়িত বহু না, আগে। কিন্তু আপনি তো বলছেন যে আমরা এটা ডিপ নিয়ে স্টেট, না, আমি আপনি কোনো তো বলছেন রাজনীতির ডিপ সাথে স্টেট জড়িত না, আমি কাদেরকে, রাজনৈতিক বিশ্লেষণ আদর্শের সাথে জড়িত, একটা আদর্শের সাথে তো জড়িত। আচ্ছা বলেন, সে সাথে আপনি আসলে কাকে একটা ডিপ আদর্শের স্টেট বলতে, সাথে জড়িত, তাই না? ডিপ স্টেট কোনো বলতে আদর্শের কাকে সাথে না। আমার বা আদর্শ কাদেরকে হলো বলবেন না? 71 মুক্তিযুদ্ধ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। বাংলাদেশে, Finish. হ্যাঁ, বাংলাদেশ। এটা একটা আদর্শ, আপনার আদর্শ নিশ্চয়ই বাংলাদেশ নাকি? অবশ্যই সবারই আদর্শ আমাদের বাংলাদেশ, সুতরাং আপনার আর আমার আদর্শ কিন্তু এক। সুতরাং এক, সবার আগে এখন বাংলাদেশ। থেকে এটা মনে রাখবেন যে আপনার আদর্শ বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের আমার 16 সোনার কোটি বাংলা, মানুষেরই এটা হওয়া উচিত, 16 এটাই কোটি আদর্শ। মানুষেরই এটা হওয়া উচিত, সবার এখানে উপরে ছোট বাংলা। কারো হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশটা যার যার মতন হতে হবে আর কি, এটাও একটা না, সমস্যা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মানেই হচ্ছে আমার ভোট দিব, তার প্রতিফলন হতে হবে ব্যালট। জি, এটা যদি না হয়, আচ্ছা, আমার ভাগ্য নিয়ে আরেকজন অনেক যদি, কিন্তু কিন্তু জামাতে ব্যারিস্টার ইসলাম শারীন খুব কবির, কম এটা আমার ভোটে খুবই জিতেছে। জানতে ইচ্ছা। এটা আমি সেখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরা রেজাল্ট আমি এখনো দেখতে পারি নাই, রেজাল্টটা দেখার খুবই ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাতে ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে না না 5,000 মার্জিনাল ভোটে 5,000 নিচে হারতেই পারে, যেমন অনেক ভোটে 2001 সালে। জিতেছে হ্যাঁ, কিন্তু। জিতছে, হারতেও পারে, যেমন হ্যাঁ, 2001 জিতেছে এবং সালে। হারছে। তো হ্যাঁ, হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না 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 ইঞ্জিনিয়ারিং তা হয়েছে। ভাবতে না, এর ওই কারণ জায়গায় কি? ওই জায়গায় না ভাই, আমার কথাটা জেতা হারার কথা না, কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে যা, সেই ভোট কেন আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন হঠাৎ করে? হুম, আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন? একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আমি যে কথাগুলো সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে। একটা ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন 50% ইলেকশন এজেন্টের সই নাই বোন, হুম, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। খুবই আপনি মানে বের করে অভিযোগটা তো খুবই, আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে না না, এই অভিযোগ অভিযোগগুলো আপনি valid না, ইলেকশন গুরুতর কমিশনে দেওয়া অভিযোগ। হয়েছে। এবং আপনি গুরুতর অভিযোগ। আরো একটা জিনিস বলেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি, রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিট ফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদিউল্লাহ সাহেব বলতেছে, এক রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন? আপনি তো 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না শয়ে শয়ে, আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধাম করে কি দিয়ে দিলেন? তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন। এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। যখন কিন্তু আমার মানে আমরা বুঝবো না আপনারা বিবাদী কাকে করবেন কাকে? ডিপ স্টেট কে নির্বাচন এসে? কমিশন, এই যে রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার সবাইকে বলছে। ইলেকশন বলে দিল ভাই। কিন্তু তারা তো নির্বাচন কমিশন, ডিপ স্টেট যদি ভূমিকা রাখে নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশন নির্বাচন ছুটা জগন্নাথ হলো কার ইশারায়? তো তারা আসবে না ডিপ মামলায়? স্টেটের বিরুদ্ধে তো কোনো আসবে জিত না। হবে না। একটা অনুষ্ঠান আপনি দেখেন, আপনার এই অনুষ্ঠানটা কার প্রযোজনা হচ্ছে? সিটি গ্রুপ কেউ আছে এখানে? নাই, আমি আর আপনি আছি। কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কার? সিটি গ্রুপের সৌজন্যে, কিন্তু তাই তাদের না? কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে, মানে আমরা কি কথা বলবো না বলবো কোনো রকম নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নাই বোন, এটা কিন্তু লাইভ হচ্ছে, তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। যেমন কিন্তু কে এটা কে মানে দেখালো? রাত্রে মানে চারটার মামলায় তো আপনি পরে। বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না, তাই না? বায়বীয় একটা বিবাদে রাখা হচ্ছে না না, না, ডিপ স্টেট তো কোনো বিবাদী হবে না। ডিপ স্টেটের কোনোদিন কথা কোথাও হয় না। পাসিং রিমার্কস করবেন, Yes. টক শোতে বলবেন, কিন্তু আদালতে যেতে এটা বলবেন না। এবং আদালতের যিনি যারা জাজেস আছেন তারা ডিপ স্টেট বলার সাথে বলবেন যে ওটা তো আমাদের কনসার্ন না। ওটা আমার পিটিশনেও থাকবে না, কিন্তু তাহলে- আমরা জানি যে কিন্তু তাহলে তো রাজনীতিতে মূল খেলা জায়গায় থাকবে। আপনারা যাবেন না, মূল জায়গায় যাবেন না যে আসলে না, কে না, করলো। না, ঠুটো জগন্নাথকে ধরে নিয়ে আসবেন, মেইন যারা করলো তাদের ছোট জগন্নাথকে নিয়ে এসে আপনি যখন সাক্ষী দিবেন, তখন এটা আগেও হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরের সিট যখন বাতিল হয়েছে তখনই আসছে যে কে কাকে তাকে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কেন সেই ম্যানিপুলেশন গুলো করলো। আপনি একটা জিনিস সবসময়, কিছু জিনিস বায়বীয় জিনিস কিছু থাকবেই, এটাকে আপনাকে এই যে টক ভাই যেটা বললো, এই যে দেখেন সব কথা আমরা টক শোতে যত কথা বলতো আদালতে তা বলতো, আর এই ডিপ স্টেটের কথা কেন আমরা বলবো? এটা এই কারণে বললো, আমার ভাগ্য নির্ধারণ আমি করতেছি না, আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করে, যেটাই হচ্ছে যে জন্য জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করা দরকার, যাতে আমার ভাগ্য আমি নির্ধারণ করতে পারি। সেটা আমার ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে। আপনি একটা জিনিস দেখেন, খেলে আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি এই মুক্তবাজার অর্থনীতিতে কার সাথে ব্যবসা করবেন আর না করবেন সেটা আর একটা দেশ নির্ধারণ করে দেয় কিভাবে?
তার মানে এগুলো কি কোনো উত্তর আছে? যে ভাই একটু আগে বললো না যে ইরাকের কথা, হ্যাঁ ইরাকের দেশের না, আমরা সাদ্দামের পক্ষে, আমরা ছোট, আমরা তো খুব ছোট, আমরা তো মিছিল করছি, কিন্তু ইরাকের ভাগ্য কি ইরাকের মানুষের হাতে ছিল? ছিল না। লিবিয়ার ভাগ্য কি লিবিয়ার মানুষের হাতে ছিল? কখনো থাকেনি। ইথিওপিয়ার মানুষের হাতে ছিল? ছিল না। এখন আমাদের ভাগ্য কার হাতে আপনার মতে? তাহলে ওই জন্য রুট, আমার মনে হয় আমার বোন এই সিরিয়ালটা দেখছেন অনেক আগে, একটা রুট বলে একটা টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখাইছিল, এবং সেটাতেই দেখানো হয় যে অ্যালেক্স হেলিং। হ্যাঁ, এবং কিভাবে কালো মানুষগুলো কিভাবে কালোদের রাইট। এবং তারপরে আরেকটা জিনিস দেখেন যে আপনি আব্রাহাম লিঙ্কনের যে ছবিটা, সাউথ আর নর্থ আমেরিকার, যখন ওখানেও দেখবেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমার আপনার হাতে ছিল না। আমার আপনার এই ডিপ স্টেটের কথা বললাম, এটা নিয়ে এই জন্যই কথা বলতে হচ্ছে যে আমার আপনার ভাগ্য নিয়ে একজন নির্ধারণ করতেছে আলাদা মিটিং করে, তারপরে সেটা কি হচ্ছে, ফল প্রকাশ হয়েছে। 2008-এও হলো, এবারও হলো। তার মানে এটা কি, আমি আপনি ভোট দিচ্ছি 4টা পর্যন্ত ঠিকই, কিন্তু আমার আপনার ফলাফলে হচ্ছে না। এবং আরো একটা জিনিস, এই মামলাগুলো করছে, আমি প্রতিটা ক্লায়েন্টকে বলছি 5 বছরে এই মামলাগুলো শেষ হবে কিনা অনলি আল্লাহ নোজ। 5 বছরের মধ্যে এই টার্ম শেষ হয়ে যাবে। মানে মামলার কোনো কার্যকারিতা নাই, মামলা ফিউটাইল হয়ে যাবে, কারণ আপনি ওই পর্যন্তই যাচ্ছেন। যেমন আমরা যেমন দেখছি কি, যে 165 জনের মতো ঋণ খেলাফি, ব্যাংক এসে বলতেছে আপিলের সময়, না না ওনারটা রিশিডিউল হয়ে গেছে, তখন হোয়াট ক্যান উই ডু? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আজকের মতো শেষ করব, কিন্তু ওইটা একটু বুঝতে পারলাম না। এর আগেও আমি আমার আরেকটা অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও এই ডিপ স্টেটের কথা বলেছিলেন, তখন আমি জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে আসলে ডিপ স্টেট কারা। মানে আমরা শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে। আছে, সেটা যাদেরকে বলতেছি তারাই, যারা আমার ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা গত 15 বছরে চাই না আমি নিজের পায়ে দাঁড়াই, খালি তারা না, যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে তারা কারা। যেমন আমি ছোটবেলা থেকে একটা শুনছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা আমি যখন বামফ্রন্ট করতাম তখন আমরা এই স্লোগানটা খুব আমাদের ছিল, যে সবসময় এই স্লোগানটা শুনি। আবার ঠিক একই রকম যে আমেরিকান সাম্রাজ্যবাদের কি হোক সেটাও আমরা চাইছি, মুর্দাবাদ বলতাম। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এদেশের ভাগ্য এবারে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে কোনোদিন এদেশের ভাগ্য আমরা আর নির্ধারণ করতে পারবো না। 71 সালে আমরা যেমন ব্যর্থ হয়েছি, আমরা একটা মুক্তিযুদ্ধ পাইছি, আমরা একটা মানচিত্র পাইছি, কিন্তু আমরা 72 সাল থেকে 75 সাল পর্যন্ত আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আজকে এটাই যদি জানতে না পারি নির্ধারণটা কে করছে, আমরা কিভাবে আমাদের ভাগ্যটা তাদের হাত থেকে ছড়াবো আর কি। যারা পলিসি মেকার, এই যে আপনি হয়তো এখানে এই পর্যন্তই বলবো, এরপরে আর একদিন হয়তো বললে কি কোনো বাধা আছে, কোথাও কোনো সমস্যা আছে? মানে এটা কেউ বলে না কেন? না, ডিপ স্টেট ইটসেলফ ইজ এ নোশন, ইটসেলফ ইজ এ নোশন। এটা একজন কারিগর না, যে ওই জন্য আপনি বলতে পারেন না যে ভারত করছে বা আমেরিকা করছে। যখন দুজনের কথাই বলেন, ভারত এবং আমেরিকা করা হয়, বা আরো অনেকরা করছে, 3-4 মিলে যখন করে তখন আপনি কি করবেন? কিন্তু আপনার তাদের সবার নাম বলবেন না, এখানে সেটা না, কথাটা আগে শুনে। 4টা পর্যন্ত ভোট সব ঠিক হলো, ফলাফলের সময় কেন এটা হলো? 2008 সালেও তাই হয়েছে। আপনি একটা জায়গায় দেখান তো যে ব্যালট বক্সে ছিনতাই হয়েছে? না। কয়টা জায়গায় আপনি দেখাতে পারবেন যে মানে ভোট কারচুপি হয়েছে? কয়টা সেন্টারে? বেশি সেন্টারে না, কিন্তু 57টা জায়গায় পুরো সিটের হিসাবটা ওলট পালট হয়ে গেল। হাউ কাম? কার ইশারা? ওই জায়গাটাই তো জানতে চাইলাম, জানতে পারলাম না যে আসলে কার ইশারায়। আজকে আর জানা হলো না। এখন না, আজকে না, এর আগেও জানার চেষ্টা করেছি। ভয়ের কাছ থেকে এটা জানবো আমরা ইনশাল্লাহ। আমি তো জানি না, আমি ডিপ স্টেট চিনি না। না, এটা মাস্টার ইনশাল্লাহ।